সো গাইজ আমরা ক্লার্কশিপ এক্সামিনেশন 2023 এর সেশন 1 এবং সেশন 2 এর সলিউশন অলরেডি দেখে ফেলেছি। এখন আমরা সেশন 3 এ ম্যাথস প্রশ্নের সলিউশন দেখব। তো প্রথমেই চলে আসি একদম ডাইরেক্ট প্রশ্নে, কোনো রকম কোনো টাইম ল্যাপস না করে। তো ফার্স্ট কোশ্চেন আমরা দেখতে পাবো কোশ্চেন নাম্বার 31-এ। কোশ্চেন নাম্বার 31-এ বলা হয়েছে, আউট অফ টু নাম্বারস ইফ দ্য ফার্স্ট ওয়ান ইজ ইনক্রিজড বাই 20% অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ডিক্রিজড বাই 20% দে বিকাম সেম। তাহলে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে তুমি যদি ফ্র্যাকশন ভ্যালু নির্ণয় করতে পারো পার্সেন্টেজ থেকে, প্রশ্নের সমাধান করতে তোমার বেশি সময় লাগার কথা নয়। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত গো? তুমি বলতে 1/5, তার মানে 5 যে জিনিসটার ভ্যালু ছিল সেটা 1 বৃদ্ধি পেয়েছে, তাহলে হয়েছে কত? 6/5 হয়েছে। তার মানে আলটিমেট ফার্স্ট নাম্বারটি 6/5 গুণ হলো। কত গুণ হলো? 6/5 গুণ হলো। এবার কি বলা হলো না, সেকেন্ড নাম্বারটি 20% ডিক্রিজ করেছে, তাহলে 20%-এর ফ্র্যাকশন ভ্যালু সেই 1/5-ই আছে। তার মানে জিনিসটার ভ্যালু যদি 5 থাকে সেটা 1 কমেছে, মানে হয়েছে কত? 4/5 গুণ। তার মানে সেকেন্ড নাম্বারটি হলো কত? সেকেন্ড নাম্বারটি হলো কত না, সেকেন্ড নাম্বারটি হলো 4/5 গুণ। তাহলে এবার কি হলো না, এটা হওয়ার ফলে সংখ্যা দুটো কী হয়ে গেল? ইকুয়াল হয়ে গেল। তাহলে সংখ্যা দুটোর মধ্যে রেশিও নির্ণয় করতে হবে। তাহলে দেখো 5 তো এমনিতেই ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আলটিমেট ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বারের রেশিও কত হলো? তুমি বলো 4/6, আর 4/6 মানে আমরা বলতে পারি 2/3। অপশান বি হবে এই প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন বলা আছে 33 নম্বর প্রশ্ন, খুবই অসাধারণ একটি প্রশ্ন। এই প্রশ্নের সলিউশন তোমাদের যেটা দেখাবো সেটা দেখার পর আর জীবনেও তোমাদের এই প্রশ্নের সমাধান ভুলবে না। কি বলা হয়েছে প্রশ্নে? 40 লিটার জল মিশ্রিত দুধে 40 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 3:2। ওকে, এই মিশ্রণ থেকে 10 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ ঢালা হলো। খুব ভালো কথা। এই কাজটি পুনরায় আবার একবার করা হলো, তাহলে এই কাজটা টোটাল কতবার করা হয়েছে? দুবার করা হয়েছে। নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত নির্ণয় করতে হবে। সবসময় এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে এটা মনে রাখবো, যেটা ঢালছি সেটাকে আমি কি করব? সেটাকে নিয়ে আমি ভাববো না, যেটা কনস্ট্যান্ট সেটাকে নিয়ে ভাববো। 10 লিটার মিশ্রণ তুলে নিয়েছি, ঠিক আছে, আমি দুধ ঢেলেছি, তাহলে আমি ঢালিনি কোনটা? জল ঢালিনি, তাহলে জল কনস্ট্যান্ট আছে ভেবে নেবো। তাহলে 40 লিটার আমার টোটাল মিশ্রণ ছিল। এই 40 লিটার মিশ্রণের মধ্যে কী কী আছে গো? না, আমার আছে দুধ মানে মিল্ক আর ওয়াটার। এদের অনুপাত কত দেওয়া আছে? না 3:2। খুব ভালো কথা। তাহলে 3 আর 2 যোগ করলে কত? 5 হয়। তাহলে 5-এর ভ্যালু যদি 40 হয়, তাহলে 2-এর ভ্যালু কত হবে? না 2-এর ভ্যালু হবে 16। তার মানে আমার 16 লিটার কী ছিল? ওয়াটার ছিল। মিল্ক নিয়ে ভাবার দরকার নেই, ওয়াটার নিয়ে ভাববো, কারণ আমি মিশ্রণ করছি মিল্ক, ওয়াটার মিশ্রণ করছি না, ওয়াটার কনস্ট্যান্ট আছে। তাহলে 16 লিটার আমার কী ছিল? না ওয়াটার ছিল। খুব ভালো কথা। এবার 10 লিটার মিশ্রণ তুলে নেওয়া হয়েছে 40 থেকে। 10 লিটার মিশ্রণ তুলে নেওয়া হয়েছে 40 থেকে, তাহলে কত পড়ে আছে? না পড়ে আছে আমার 40 থেকে 10 তুলে নিলে পড়ে থাকে আমার 30। পড়ে থাকে আমার 30। তাহলে এই 30-এর 40 মানে হচ্ছে 3/4। 3/4 আমার পড়ে আছে। তাহলে এই কাজটা আরও একবার করা হয়েছে, তাহলে এর হোল স্কোয়ার করে দাও, এর হোল স্কোয়ার করে দাও। তাহলে আলটিমেট হলো কত? না 9/16। তাহলে এই যে 9/16 পার্ট হলো, এই 9/16 পার্ট যদি আমি 16-র সঙ্গে গুণ করে দিই, তাহলে আমি পেয়ে যাব যে বর্তমানে জলের পরিমাণ কত। ঠিক আছে, মিশ্রণ থেকে 10 লিটার মিশ্রণ তুলে নেওয়া হয়েছিল, তাহলে 40 থেকে 10 তুলে নিলে পড়ে থাকে 30। তার মানে এখন 3/4 অংশ পড়ে আছে। এই কাজটা দুবার করা হয়েছে, তার মানে আলটিমেট দুবার করা হয়েছে মানে 3/4 ইন্টু 3/4 হবে, তার মানে কি 9/16 হবে। তার মানে এখন জল 9/16 পার্ট পড়ে আছে, আগে ছিল 16, তাহলে আলটিমেট 16 ইন্টু 9 করলে 16 ইন্টু 9/16 করলে হয়ে যাবে কত? 9 লিটার। তাহলে এখন ওয়াটারের পরিমাণ, বর্তমানে ওয়াটার পরিমাণ হচ্ছে 9 লিটার। মিশ্রণ কিন্তু 40 লিটারই আছে, মিশ্রণে কোনো কিন্তু চেঞ্জ হয়নি। 10 লিটার মিশ্রণ তুলে হয়েছে, তার পরিবর্তে 10 লিটার দুধ মেশানো হয়েছে। তাহলে এখন যদি মিশ্রণে 9 লিটার ওয়াটার থাকে, তাহলে মিল্ক কত আছে? দাদা বলবে মিল্ক আছে 40 মাইনাস 9, দ্যাট ইজ 31 লিটার। তাহলে আলটিমেট আমার নির্ণয় করতে বলেছে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত। দুধ পেয়ে গেলাম 31, ওয়াটার পেয়ে গেলাম 9, তার মানে দুধ ও জলের অনুপাত কত হলো? না 31:9। অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক সমাধান। কোশ্চেন নাম্বার 35-এ বলা হয়েছে, একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার দৈর্ঘ্যের একটি স্টেশনের উপর দণ্ডায়মান একজন ব্যক্তিকে অতিক্রম করছে। তাহলে যখন একটি ট্রেন একটি ব্যক্তিকে অতিক্রম করছে, তখন সে কী দৈর্ঘ্য অতিক্রম করছে? না নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তার মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে তার 10 সেকেন্ড টাইম লাগে। ধরলাম ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে টি, আমি টি ধরে নিলাম। তাহলে ট্রেনটির স্পিড কত? না ট্রেনটির টি দৈর্ঘ্য যাচ্ছে 10 সেকেন্ডে, মানে T/10।
সিমিলারলি আবার ট্রেনটি যখন স্টেশনটিকে অতিক্রম করছে তখন সময় লাগছে 22 সেকেন্ড। তার মানে ট্রেনটি যখন স্টেশনকে অতিক্রম করছে তখন সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে প্লাস স্টেশনের দৈর্ঘ্য অতিক্রম করছে কত সেকেন্ডে, না 22 সেকেন্ডে। তাহলে ইন বোথ কেস আমি কী পাচ্ছি, না ট্রেনের স্পিড পাচ্ছি। তাহলে ট্রেনের স্পিড তো দুজনকে ক্ষেত্রে ইকুয়াল হবে, তাই আমি ইকুয়াল করে দিয়েছি। এবার তোমরা কাটাকুটি করে নাও, 5 দিয়ে এখানে কাটাকুটি যাচ্ছে, 2 5 10, সরি 2 দিয়ে কাটাকুটি যাচ্ছে। তার মানে 11t ইজ ইকাল টু 5t ইন্টু 150। তাহলে 11t মাইনাস 5t দ্যাট ইজ 6t ইজ ইকাল টু কত, 5 ইন্টু 150 দ্যাট ইজ 750। তাহলে এখান থেকে টি এর ভ্যালু আমি পেয়ে গেলাম দ্যাট ইজ 750/6, 750/6। তাহলে আমি দেখতে পাচ্ছি ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 750/6। তাহলে এই দৈর্ঘ্য ট্রেন কত সময় অতিক্রম করে, না 10 সেকেন্ডে। তাহলে আমার ট্রেনের স্পিড নির্ণয় করতে হবে, গতিবেগ কিলোমিটার পার ঘন্টায় মনে রাখতে হবে। তাই এটি যেটা আছে এটা হচ্ছে মিটারে আছে। তাহলে 750/6, এই দৈর্ঘ্য 10 সেকেন্ড অতিক্রম করছে, তাহলে স্পিড কত হবে, 6 × 10। এবার এটি আমরা পেলাম কি না মিটার পার সেকেন্ডে, কিলোমিটার পার ঘন্টায় করতে গেলে আমাকে 18 5 দিয়ে গুণ করতে হবে, গল্প শেষ। এখানে পেলাম 3, এখানে 5 15, আর এখানে একটা শূন্য ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 15 3 45 কিলোমিটার পার ঘন্টা। অপশান এ হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 38 বলছি, একটি বিদ্যালয়ে একটি শ্রেণীতে একদল ছাত্র মোট 9216 টাকা চাঁদা গ্রহণ করেছে। যতজন ছাত্র আছে প্রত্যেককে তত সংখ্যক চাঁদা দিল। তার মানে কি, যদি এক্স জন ছাত্র থাকে প্রত্যেকে এক্স টাকা করেই চাঁদা দিয়েছে, প্রত্যেকে এক্স টাকা করেই চাঁদা দিয়েছে। তাহলে টোটাল কত পরিমাণ চাঁদা উঠেছে, 3x²। আর এক্স স্কোয়ারের ভ্যালু কত, 9216। তার মানে আলটিমেট আমি যদি 9216-এর বর্গমূল নির্ণয় করি তাহলে আমি এক্সের ভ্যালু পেয়ে যাব। তাহলে এক্সের ভ্যালু কী হবে, না 9216 এর বর্গমূল। তাহলে বুঝতেই পারছি 9216 তার মানে কি 90-এর ঘরে। তার মানে অবভিয়াসলি 96 হবে এই প্রশ্নের সঠিক সমাধান। এছাড়া আর কোনো আনসার হওয়া সম্ভবই নয়। চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 41 বলছি, সাধ্যে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 8 12 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে সাধ্যে বিভাজ্য এখানে প্রত্যেকটা সংখ্যা আমি দেখতে পাচ্ছি, তাই তো। তাহলে সাধ্যে বিভাজ্য আমার প্রত্যেকটা সংখ্যা আছে, তাহলে আমার এটা কোনো ম্যাটার নয়, এই পার্টটি আমার অঙ্কের পার্টই নয়। আমায় বলা হয়েছে 8 12 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে 3 যদি ভাগশেষ না পেতে চাই, তার মানে কি 8 12 16 দিয়ে পুরোপুরি ভাগ কখন যাবে, না এই ভাগশেষটাকে যদি আমরা বিয়োগ করে দিই প্রত্যেকটা সংখ্যা থেকে, তাহলে দেখো 140 থেকে 3 বিয়োগ করলে আমরা কত পাই, 137। 147 থেকে 3 বিয়োগ করলে আমরা কত পাই, না 144। 154 থেকে 3 বিয়োগ করলে কত পাই, 151। 133 থেকে 3 বিয়োগ করলে কত পাই, 130। ইজ ইট ক্লিয়ার? তার মানে এই 130 144 151 130 এদের মধ্যে সেই সংখ্যাটা বার করতে হবে যে 8 12 16 দিয়ে পুরোপুরি ভাগ যায়। 137 কি 8 দিয়ে ভাগ যায়, কখনোই নয়, কারণ এটি একটি অড নাম্বার, তার মানে এই আনসার হতে পারে না। 140 ইভিন সংখ্যা, তার মানে 8 12 16 এখানে আনসার হতে পারে। অপশান সি একটি অড নাম্বার, এটিও আনসার হতে পারে না। তাহলে এবার 130 আর 144-এর মধ্যে আমাকে চুজ করতে হবে কোনটি সঠিক আনসার। তাহলে দেখতে পাচ্ছি 144 8 দিয়ে পুরোপুরি ভাগ যায়, 12 দিয়েও পুরোপুরি ভাগ যায়, 16 দিয়েও পুরোপুরি ভাগ যায়। তার মানে একমাত্র অপশান বি হবে কারেক্ট আনসার। 130 8 দিয়ে ভাগ যায় না, 12 দিয়েও ভাগ যায় না, ঠিক আছে। তার মানে 16 দিয়েও ভাগ যাচ্ছে না, তার মানে এটি কখনোই আনসার হতে পারে না। কোশ্চেন নাম্বার 42-তে বলা হয়েছে এ বি ও সি তিনজনে একত্রে দৈনিক 300 টাকা উপার্জন করে। খুব ভালো কথা। তার মানে এ প্লাস বি প্লাস সি কত টাকা উপার্জন করছে, একদিনে 300 টাকা। খুব ভালো কথা। এবার বলছে এ ও সি একত্রে 188 টাকা, এ ও সি একত্রে 188 টাকা উপার্জন করছে। আর বি ও সি একত্রে একদিনে 152 টাকা উপার্জন করছে। তাহলে আমি যদি যোগ করে দিই তাহলে কী পাবো, না এ পাবো, বি পাবো, আর দুটো সি পাবো। তাহলে দুটো সিকে আমি সি প্লাস সি লিখছি। তাহলে আলটিমেট কত টাকা উপার্জন করছে একদিনে, না 8 2 10 0 আর 13 14 4 340। তাহলে এই দেখতে পাচ্ছি এখানে এ প্লাস বি প্লাস সি তো আছেই, প্লাস সিও আছে। তাহলে এ প্লাস বি প্লাস সি জানি তো দৈনিক কত টাকা উপার্জন করে, 300 টাকা। তাহলে এর জায়গায় আমি 300 লিখে দিতেই পারি। তার মানে 300 প্লাস সি ইজ ইকাল টু 340। তার মানে আলটিমেট সি এর ভ্যালু কত, না 340 মাইনাস 300 দ্যাট ইজ 40। মানে সি দৈনিক 40 টাকা উপার্জন করে। অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক সমাধান। কোশ্চেন নাম্বার 43, এই প্রশ্নটিতে অনেক শর্টকাট আছে, কিন্তু আমি তোমাদের শর্টকাট সবসময় বারণ করি যে শর্টকাট শিখবে না। কেন বারণ করি দেখো, খুব সহজেই কিন্তু এই প্রশ্নের সমাধান করা যায়, কোনো রকম কোনো শর্টকাটের দরকার নেই। দেখো
1 5 প্লাস 999 পূর্ণ 494 বা 495 ইন্টু 99। ওকে, 1 5কে আমি পরে লিখবো, আগে আমি 999কে কীরকমভাবে লিখতে পারি, 999 লিখবো প্লাস 494 বাই 495 ইন্টু 99, তাই তো। তাহলে 999 ইন্টু 99, তাহলে 999কে আমরা 1000 মাইনাস 1 লিখবো ইন্টু 99 লিখতে পারি, প্লাস দেখো 99 495 কাটাকুটি হয়ে যাচ্ছে, কত হচ্ছে না 5 বার পুরোপুরি আছে, তাহলে 494 বাই 5 লিখতে পারি, বাই 5 লিখতে পারি বলবে হ্যাঁ একদম লিখতে পারি, কোনো অসুবিধা নেই। আর এর সঙ্গে আর 1 5 যোগ আছে, এবার 1 5 লিখে দাও, ব্যাস দেখো গল্প শেষ। এবার দেখো এই 494 প্লাস 1 করলে কত হচ্ছে 495, আর 495 বাই 5 করলে কত হচ্ছে না আবার 99 পাচ্ছি এখানে। তাহলে এবার দেখো 1000 মাইনাস 1 ইন্টু 99, তাহলে 99 ইন্টু 1000 করলে 99,000 মাইনাস 99, আর এখানে ছিল প্লাস 99, ক্যান্সেল আউট হয়ে গেল, মাইনাস 99 প্লাস 99, 99,000 হচ্ছে এই প্রশ্নের সঠিক আনসার অপশানে। তাহলে আমার মনে হয় না শর্টকাট দিয়ে এই প্রশ্নটিকে কমপ্লিকেটেড করার কোনো মানে আছে বলে। চলে যাই কোশ্চেন নাম্বার 45, বলা হয়েছে একটি অর্থমূল্যের সমান সুদের হারে 6 বছরে এবং 9 বছরের সরল সুদের অনুপাত কত হবে। তাহলে আমাকে এখানে কি বলা হয়েছে, একটি অর্থমূল্য মানে এখানে প্রিন্সিপাল কিন্তু সেম, ইন বোথ কেস প্রিন্সিপাল কিন্তু সেম, ঠিক আছে। সমান সুদের হারে মানে আর পার্সেন্টেজও সেম, শুধু টাইম ডিফারেন্স আছে, তাহলে আমার সুদের অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে সবসময় মনে রাখবো যে সুদের অনুপাত হবে কি না, যদি আমার কাছে পি কনস্ট্যান্ট থাকে আর রেট অফ পার্সেন্টেজ কনস্ট্যান্ট থাকে, তাহলে রেশিও অফ এসআই সিম্পল ইন্টারেস্টের রেশিও কী হবে না টাইমের সঙ্গে সমানুপাতিক। তার মানে এখানে টাইম কি দেখতে পাচ্ছি 6:9, দ্যাট ইজ 3 দুগুণে 6 আর 3 3 9, 2:3। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক সমাধান। এরপরে চলে যাই আমরা কোশ্চেন নম্বর 48-এ। বলছে 12টি বেল্ট ও 30টি ওয়ালেটের দাম হচ্ছে 8,940। খুব ভালো কথা, তাহলে 12টি বেল্ট আর 30টি ওয়ালেট, এর টোটাল ভ্যালু কত না 8,940 গো। নির্ণয় করতে হবে 4টি বেল্ট আর 10টি ওয়ালেটের মূল্য কত। আচ্ছা তোমরা আমাকে বলো তো যে এই 4টি বেল্ট আর 10টি ওয়ালেট এর সঙ্গে 3 গুণ করলেই তো 12টি বেল্ট এবং 30টি ওয়ালেট হয়, বা 12টি বেল্ট আর 30টি ওয়ালেট থেকে 3 আমরা কমন নিই তবেই তো আমরা 4টি বেল্ট আর 10টি ওয়ালেট পাই। তো আমরা আলটিমেট এখানে নাম্বার অফ বেল্ট প্লাস ওয়ালেট কী হয়েছে 3 ভাগ হয়েছে, তাহলে আমাকে কী হবে টোটাল ভ্যালুও কী হবে 3 ভাগ হবে, তার মানে 8,940 বাই 3 করলেই এর ভ্যালু পেয়ে যাব। তাহলে দেখতে পাচ্ছি কত হচ্ছে 28 3 84, তাই তো। তার মানে 28 তো হবেই, 54 না সরি আমার তো 29 বার যাচ্ছে, 29 বার পুরোপুরি যাচ্ছে, কারণ 29 3 87, তাহলে 29 3 87, তারপর হচ্ছে 3 8 24, 2980। অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক সমাধান। কোশ্চেন নম্বর 50 কী বলা হয়েছে, যদি এ এর আয় বি এর থেকে 25% বেশি হয়, এ এর আয় বি এর থেকে 25% বেশি, 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, তুমি দাদা 1/4, 1/4 কার সঙ্গে তুলনা করা হচ্ছে বি এর সঙ্গে, তাহলে বি এর যদি আয় 4 টাকা হয় তাহলে এর আয় কি 1 টাকা বেশি, তার মানে এর আয় কত 4 + 1 5, এর আয় কত 4 + 1 5 পেয়ে গেলাম, তাহলে এটা হচ্ছে এর আয়। তাহলে বি এর আয় এর থেকে শতকরা কত কম, তাহলে বি এর আয় দেখতে পাচ্ছি 4, এর আয় কত দেখতে পাচ্ছি 5, তাহলে বি এর আয় কত কম, তুমি বলো 1 কম, কার থেকে এর থেকে, তার মানে 1/5, আর 1/5 মানে কত 20%, 20% হবে এই প্রশ্নের সঠিক সমাধান। কোশ্চেন 51 যেখানে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোর মধ্যে যেটি অন্যদের থেকে আলাদা সেটি নির্বাচন করো। আচ্ছা তার মানে এখানে আমাকে কী নির্ণয় করতে হবে না ডিফারেন্ট নাম্বার, তাই তো, যেটা এই সিরিজের মধ্যে ম্যাচ করছে না। আমি দেখতে পাচ্ছি চোখ ছেড়ে 324 হচ্ছে 18 স্কোয়ার, তার মানে 18 স্কোয়ার আছে এখানে, 441 কি 441 হচ্ছে 21-এর স্কোয়ার,
289 দেখতে পাচ্ছি 17 স্কোয়ার, খুব ভালো কথা। 326 কিন্তু বাবা কারোর স্কোয়ার নয়, 326 কারোর স্কোয়ার নয়। তাহলে বাকি সবকটি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তার মানে অপশান এই হচ্ছে মিসম্যাচ এই সিরিজের মধ্যে। তাহলে অপশান এই হবে আমার সঠিক আনসার। কোশ্চেন নম্বর 55-এ বলা হয়েছে দুটি বস্তু এক্স এবং জেডের মূল্যের অনুপাত 1:3। খুব ভালো কথা। যদি অন্য একটি বস্তু ওয়াই এর মূল্য হয় 40 এবং যেটা এক্স এবং জেডের মূল্যের গড়, তাহলে জেড এবং এক্সের মূল্যের পার্থক্য কত? আচ্ছা, দেখতে পাচ্ছি এক্স এবং জেডের কী বলা হয়েছে, এক্স এবং জেডের মূল্যের অনুপাত বলা হয়েছে 1:3। তার মানে এক্সের মূল্য 1 হলে জেডের মূল্য 3, তাদের টোটাল মূল্য কত 4। তাহলে এদের গড় কত হবে না, 4/2, দ্যাট ইজ 2, দ্যাট ইজ 2। তাহলে এবার কী বলা হলো যে এ ওয়াই এর মূল্য হচ্ছে এক্স এবং জেডের মূল্যের গড়। তাহলে আমি বলতে পারি যে এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড ইজ ইকাল টু কত না 1:2:3। কারণ কি ওয়াই এর ভ্যালু কী হবে না এক্স আর জেডের মূল্যের গড়, তার মানে 2। তাহলে 1:2:3 হয়ে গেল এক্স ওয়াই জেডের রেশিও। এবার কি বলা হয়েছে না ওয়াই এর মূল্য বলা হয়েছে 40, তার মানে 2 এর ভ্যালুই বলা হয়েছে কত 40। তাহলে 2 এর ভ্যালু যদি 40 হয় তাহলে 3 এর ভ্যালু কত হবে আমার নির্ণয় করতে হবে কি না জেড এবং এক্সের মূল্যের পার্থক্য। তাহলে আমি দেখতেই পাচ্ছি এখানে যে 2 এর ভ্যালু 40 বলা আছে, আর জেড আর এক্সের মূল্যের পার্থক্য কত 3 আর 1 ডিফারেন্স, দ্যাট ইজ 2। অর্থাৎ 2 এর ভ্যালু তুমি 40 পেয়েই গেছি এখানে, তার মানে অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক সমাধান, কিছু করার দরকারই নেই। কোশ্চেন নম্বর 56-এ বলা হয়েছে একটি শ্রেণীতে বালক ও বালিকাদের সংখ্যার অনুপাত কত 11:9। আচ্ছা, তাহলে বয়েজ আর গার্লসের কী দেওয়া আছে রেশিও দেওয়া আছে কত 11:9। বলেছে বালকদের মধ্যে 30% এবং বালিকাদের মধ্যে 20% বার্ষিক পরীক্ষায় কী করেছে পাশ করেছে। তাহলে টোটাল স্টুডেন্টদের মধ্যে কতজন পাশ করেছে, কত পার্সেন্ট পাশ করেছে সেটা আমার নির্ণয় করতে হবে। তাহলে তুমি কি করবে এই প্রত্যেকটা রেশিও টার্মের সঙ্গে 100 গুণ করে দাও, কারণ কি আমার পার্সেন্টেজ ক্যালকুলেশন সুবিধা হবে। কারণ দেখো যখন এই বয়েজদের সংখ্যা ধরলাম 1100 এবং গার্লসদের সংখ্যা ধরলাম 900, বয়েজদের মধ্যে 30% পাস করেছে, তাহলে যখনই এই 1100 30% করবো এই দুটো শূন্য কী হবে ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে জাস্ট 11 × 30 করলে আমি পেয়ে যাবো বয়েজদের মধ্যে কতজন পাস করেছে। তাহলে 330 জন বয়েজদের মধ্যে পাস করেছে। আর 900 যখন 20% নির্ণয় করবো কী হবে না দুটো শূন্য ক্যান্সেল আউট হয়ে যাবে, জাস্ট 20 গুণ করবো, তার মানে 180 জন পাস করেছে। তাহলে 330 প্লাস 180 করলে কত হয়, 330 প্লাস 180 করলে হচ্ছে তোমার 510। কতর মধ্যে হোক না 1100 প্লাস 900 2000 জনের মধ্যে। তাহলে টোটাল 2000 জন আমার যদি ছাত্রছাত্রী হয় তার মধ্যে 510 পাস করেছে। তাহলে কত পার্সেন্টেজ পাস করেছে 510/2000 ইন্টু 100, ব্যাস। তাহলে এখান থেকে দুটো শূন্য ক্যান্সেল আউট হলো, এখান থেকে একটি শূন্য ক্যান্সেল আউট হলো, 51/2, দ্যাট ইজ 25.5। অপশান বি হবে এই প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 60। কী বলা হয়েছে এক্স একটি কাজ ওয়াই এর দ্বিগুণ গতিতে সম্পন্ন করতে পারে, এক্স একটি কাজ ওয়াই এর দ্বিগুণ গতিতে। তাহলে এই লাইনটি থেকে আমি এটাই জানতে পারলাম যে এক্স ইজ ইকাল টু হচ্ছে 2y, বা এখান থেকে বলতে পারি এক্স এবং ওয়াই এর এফিসিয়েন্সি রেশিও হচ্ছে 2:1। তাহলে এটি কী পেলাম এফিসিয়েন্সি রেশিও, ঠিক আছে। তাহলে এখান থেকে টাইম রেশিও আমরা কী করে পাবো, জাস্ট একে উল্টে দেবো, তার মানে 1:2 হয়ে যাবে কি টাইম রেশিও। আই থিঙ্ক কারোর কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এবার কি বলা হয়েছে ওয়াই একটি কাজ 24 দিনে করতে পারে, তাহলে 2 এর ভ্যালুই বলা হয়েছে 24, 2 এর ভ্যালু 24। তাহলে আমার নির্ণয় করতে হবে তারা একসঙ্গে কাজ করে, তাহলে 1 এর ভ্যালু কত হবে, 2 এর ভ্যালু 24 হলে 1 এর ভ্যালু হবে 12। তার মানে এক্সের সময় লাগছে কত 12 দিন, ওয়াই এর লাগছে 24 দিন। দুজনে একসঙ্গে করলে কতদিনের কাজটি কমপ্লিট হবে না 12 × 24/12 + 24, দ্যাট ইজ 36। 12 দিনে 24, 36, আর 3 24, মানে 8 দিন সময় লাগবে তারা যদি একসঙ্গে কাজটি সম্পন্ন করে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 61। বলছে অমল ও বিমল একটি ব্যবসা শুরু করলেন। অমল 9 মাসের জন্য 500 টাকা, বিমল 6 মাসের জন্য কিছু টাকা লগ্নি করলো। যদি মোট লাভ 69 টাকা হয় তবে সেখান থেকে বিমল 46 টাকা পান, তবে বিমলের লগ্নি কত? তাহলে আমরা সবসময় জানি যে লগ্নির পরিমাণের সঙ্গে যদি আমরা টাইম গুণ করে দিই তাহলেই আমরা প্রফিট পেয়ে যাই, তাই তো। তাহলে আমি দেখতে পাচ্ছি অমল 9 মাসের জন্য 500 টাকা আর বিমল 6 মাসের জন্য কিছু টাকা, তার মানে আমার এখান থেকেই প্রফিট রেশিও পেয়ে যাব। তাহলে অমল আর বিমল এদের প্রফিট রেশিও নির্ণয় করছি। অমল কত 9 মাসের জন্য 500 টাকা, তাহলে 9 × 500, আর বিমল 6 মাসের জন্য কিছু টাকা লগ্নি করেছে, তাহলে এটাই হচ্ছে এদের প্রফিট রেশিও। ওকে,
যদি মোট লাভের 69 টাকা, বলে দিয়েছে মোট লাভ 69 টাকা, সেখান থেকে বিমল পাচ্ছে 46 টাকা, সেখান থেকে বিমল পাচ্ছে 46 টাকা, তাহলে বিমলের প্রাপ্ত টাকা আমি পেয়ে গেলাম 46। তাহলে অমল কত পাচ্ছে? নির্মল দাদা 69 মাইনাস 46, 69 মাইনাস 46, আর 69 মাইনাস 46 করলে কত হবে? নির্মল দাদা 23 টাকা। বেশ, গল্প শেষ। তাহলে 23 দুগুণেই 46 হবে, তারপরে এখানে 1:2, তাই তো কাটাকুটি হচ্ছে। তাহলে হ্যাঁ দাদা অবশ্যই, এখানে 2, এখানে 6, 3, এখানে 3, 3কে 9, তার মানে 3 × 500 দ্যাট ইজ 1500 টাকা নিয়ে কে এসেছিলো? না বিমল এসেছিলো। তবে বিমল লগ্নি কত টাকা করেছিল? না 1500 টাকা। অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক সমাধান। কোশ্চেন নাম্বার 12 বলছে 12 জন ব্যক্তির মধ্যে প্রথম 11 জনের গড় ওজন 95 কেজি। 12তম ব্যক্তির ওজন 12 জন ব্যক্তির গড় ওজনের থেকে 33 কেজি বেশি হলে 12তম ব্যক্তির ওজন কত? খুব ভালো কথা। তুমি ধরে নাও যে 12 জন ব্যক্তির গড় ওজন হচ্ছে আমার n, ঠিক আছে? 12 জন ব্যক্তির গড় ওজন কত? n। তাহলে 12 জন ব্যক্তির গড় ওজন যদি n হয়, তাহলে 12 জন ব্যক্তির টোটাল ওজন কত হবে? না 12n। ইজ ইট ওকে? বলবে হ্যাঁ একদম ওকে। তাহলে এই 12n, এই যে 12n আমি পেলাম, এই 12n হচ্ছে 12 জন লোকের টোটাল ওজন, 12 জন লোকের টোটাল ওজন। এবার সেখান থেকে যদি আমি 11 জনের টোটাল ওজন বিয়োগ করে দিই, তাহলেই 12তম লোকের ওজন পেয়ে যাব, তাই তো? তাহলে 11 জনের গড় ওজন বলা হয়েছে কত? 95 × 11। তাহলে 11 জনের গড় ওজন বলা হয়েছে 95, তাহলে 95 × 11 হবে 11 জনের টোটাল ওজন। আর এদের ডিফারেন্সই হচ্ছে 12তম লোকের ওজন। আর 12তম ব্যক্তির ওজন কত? না 12 জন ব্যক্তির গড় ওজনের থেকে 33 কেজি বেশি। তাহলে 12 জনের গড় ওজন ধরেছিলাম n, তার সঙ্গে 33 যোগ করলেই 12তম ব্যক্তির ওজন পেয়ে যাই। তাহলে এই কোয়েশ্চেনটি সলভ করবো, ব্যাস আমার আনসার পেয়ে যাব। তাহলে n যদি এপারে আসে তাহলে কী হবে? 12n মাইনাস n দ্যাট ইজ 11n ইজিক্যাল টু কি? না এই 95 × 11 ওপারে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 95 × 11 প্লাস 33। দেখো আমি গুণ করিনি, ইচ্ছে করেই গুণ করিনি। যখন 11 ক্যান্সেল আউট করবো, 11 এখান থেকেও ক্যান্সেল আউট হবে, এখান থেকেও ক্যান্সেল আউট হবে, পড়ে থাকবে 3। তাহলে এনের ভ্যালু কত পেলাম? 95 + 3 দ্যাট ইজ 98। নির্ণয় করতে হবে কি? 12তম ব্যক্তির ওজন। তাহলে এন ছিল কি? না 12 জন ব্যক্তির বয়সের গড়, 12 জন ব্যক্তির বয়সের গড় ছিল 98, আর এর সঙ্গে 33 যোগ করলেই কি পেয়ে যাব? না 12তম ব্যক্তির ওজন। তাহলে 98 + 33 দ্যাট ইজ 131 হবে এই প্রশ্নের সঠিক আনসার, অপশান ডি। চলে যাই কোশ্চেন নাম্বার 63। কী বলা হয়েছে? একটি ট্যাঙ্কার এ ও বি দুটি পাইপ দিয়ে ভর্তি করতে যথাক্রমে 60 মিনিট আর 40 মিনিট টাইম লাগে। খুব ভালো কথা। তাহলে এ পাইপ টাইম নিচ্ছে 60 মিনিট, বি পাইপ টাইম নিচ্ছে 40 মিনিট। খালি অবস্থায় ট্যাঙ্কারটিকে এ ও বি দুটি পাইপ একসাথে ব্যবহার করে ভর্তি করতে কত সময় লাগবে? তাহলে এর থেকে ইজি প্রশ্ন আমার মনে হয় না। তাহলে এ প্লাস বি কতক্ষণে ট্যাঙ্কটি ভর্তি করবে? না 60 × 40 / 60 + 40 দ্যাট ইজ 100। তাহলে দুটো শূন্য কেন ক্যান্সেল আউট হলো? তাহলে 6 × 4 দ্যাট ইজ 24 মিনিট। অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক সমাধান। কোশ্চেন নাম্বার 64 বলছে কমলালেবুর দাম 12.5% কমে যাওয়ায় একজন ক্রেতা 6 টাকায় দুটি বেশি কমলালেবু পায়। খুব ভালো কথা। তাহলে দেখো 6 টাকা তার পকেটে ছিল, 12.5% কমে গেছে, 12.5% কমে গেছে। 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু তোমরা কি জানো? বলবে হ্যাঁ তো অবশ্যই জানি, একের আট, আপনি তো আগেই বলেছেন। তাহলে যেই জিনিসটার মূল্য ছিল 6 টাকা, তার ভ্যালু 1/8 কমে গেছে। তাহলে কতটা কমেছে গো? না 6 × 1/8 কমেছে। তাহলে এই টাকাটা হচ্ছে কমে গেছে, আর এই কমা টাকা দিয়ে সে দুটো বেশি কমলালেবু পেয়েছে। তাহলে এই দুটি কমলালেবুর দাম হচ্ছে কত? 6 × 1/8। তাহলে একটা কমলালেবুর দাম কত? না × 1/2। তাহলে এটা বর্তমানে রিডিউস প্রাইস বা কমে যাওয়া মূল্য প্রত্যেকটা কমলালেবুর। আমাকে 1 ডজন কমলালেবুর হ্রাসপ্রাপ্ত মূল্য নির্ণয় করতে হবে। 1 ডজন মানে কত? 12টা। তার মানে এর সঙ্গে জাস্ট আর 12 গুণ করে দেবো, গল্প শেষ। কাটাকুটি যাচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি 2 দিয়ে কাটাকুটি গেল, এখানে 3, আর এখানে 4 দিয়ে কাটাকুটি, 4 2 8, 4 3 12, তার মানে হচ্ছে 9/2 দ্যাট ইজ 4.50। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 68। স্থির জলে একটি নৌকার গতিবেগ কত? 8 কিমি/ঘন্টা এবং স্রোতের গতিবেগ বলেছে 4 কিমি/ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে 48 কিমি যেতে নৌকার কত সময় লাগবে? তাহলে স্রোতের অনুকূলে আগে স্পিড বের করি। তাহলে ডাউন স্ট্রিমের স্পিড কত হবে? আমরা জানি নৌকার বেগ আর স্রোতের বেগের যোগফল দ্যাট ইজ 12 কিলোমিটার/ঘন্টা।
আমার টাইম নির্ণয় করতে হবে। আমরা জানি ডিস্টেন্স কত 48, স্পিড কত 12, তাহলে 48/12 4 আওয়ার বা 4 ঘন্টা সময় লাগবে। অপশান বি হবে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 70, দুটি সংখ্যার গুণফল 4, 3, 3, 2, তাদের ভাগফল 3/4, সংখ্যা দুটির সমষ্টি নির্ণয় করতে হবে। তার মানে খুব ভালো কথা, সংখ্যা দুটোর গুণফল ধরলাম, দুটি সংখ্যা হচ্ছে এক্স এবং ওয়াই, তাহলে এক্স এবং ওয়াই এর গুণফল বলা হলো কত 4, 3, 3, 2। খুব ভালো। আর কি বলা হয়েছে, তাদের ভাগফল, তার মানে এক্স বাই ওয়াই বা এক্স ইস টু ওয়াই বলতে পারি কত 3:4। তার মানে এক্সের ভ্যালু যদি 3n হয় আমি বলতে পারি ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 4n। তাহলে এদের গুণফল কত হবে গো, তাহলে এদের গুণফল হবে 3 4 12n স্কোয়ার, 12n স্কোয়ার ইজ ইকাল টু কত 4, 3, 3, 2। তাহলে যদি এন স্কোয়ারের ভ্যালু আমরা এখানে নির্ণয় করতে পারি তাহলেই আমরা পেয়ে যাব। তাহলে 4332কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলেই আনসার পাবো। দেখতে পাচ্ছি 12 3 36, 12 6 72, 12 1 12, 361। তাহলে এনের ভ্যালু কত হবে গো, 361 আমরা জানি 19 স্কোয়ার, তাহলে এনের ভ্যালু কত 19। নির্ণয় করতে হবে সংখ্যা দুটো সমষ্টি, তার মানে 3n + 4n দ্যাট ইজ 7n। তাহলে 7n মানে এনের ভ্যালু কত 19, তাহলে 7 × 19 দ্যাট ইজ কত না 133। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক সমাধান। কোশ্চেন নাম্বার 71, একটি বিদ্যালয়ে ছাত্রদের সমান সংখ্যক ছাত্র বিশিষ্ট 15, 18 অথবা 24টি সারিতে সাজানো যায়। খুব ভালো কথা। তার মানে কি, যতগুলো সারি আছে ততগুলো করেই আমার কি আছে, ছাত্র আছে প্রত্যেকটা সারিতে। তাহলে এরকম 15টা সারিতেও সাজানো যায়, 18তেও সাজানো যায়, 24তেও সাজানো যায়। ঠিক আছে, যদি সমান সংখ্যক ছাত্র না বলতো তাহলে আমি জাস্ট 15, 18, 24-এর এলসিএম করতাম। কিন্তু আমাকে এখানে কি দেখতে হবে না, সারিটা যেন একটা স্কোয়ার সংখ্যা হয়। ঠিক আছে, তাহলে বিদ্যালয়ে কমপক্ষে কতজন ছাত্র আছে নির্ণয় করতে হবে। তাহলে স্কোয়ারের নাম্বার এই 4টে অপশনের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি স্কোয়ার সংখ্যা। তাহলে আমার নির্ণয় করতে হবে সেই সংখ্যা যে 15 দিয়েও ভাগ যায়, 18 দিয়েও ভাগ যায়, 24 দিয়েও ভাগ যায়। আচ্ছা, 15 দিয়ে ভাগ যায় মানে 3 দিয়ে ভাগ যাবে, তাহলে 49 কি 3 দিয়ে ভাগ যায়, যায় না, তার মানে অপশান এ হচ্ছে না। 25 কি 3 দিয়ে ভাগ যায়, যায় না, অপশান বিও হচ্ছে না। এবার দেখতে পাচ্ছি 36 3 দিয়ে ভাগ যায়, 18 দিয়েও ভাগ যায়, 3600 আছে মানে 5 দিয়েও ভাগ যায়, আর 24 দিয়েও ভাগ যাচ্ছে। তার মানে 15, 18, 24 এই তিনজন দিয়েই ভাগ যাচ্ছে 3600, তার মানে 3600 আনসার হতে পারে। এবং 64 6400 এ কিন্তু তোমার 3 দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে এই আনসার হতে পারে না। মানে একমাত্র অপশান সি হচ্ছে সেই আনসার, যে 15, 18 এবং 24 দিয়েও ভাগ যাচ্ছে এবং একটি পূর্ণবর্গ সংখ্যাও বটে। তার মানে অপশান সি হবে এই প্রশ্নের সঠিক সমাধান। কোশ্চেন নাম্বার 72-তে বলা হয়েছে দুটি বিপরীতমুখী ট্রেন, একটি 36 কিমি/ঘন্টা এবং অপরটি 45 কিমি/ঘন্টা গতিবেগে যাত্রা করে। ধীর গতিসম্পন্ন ট্রেনে বসে এক ব্যক্তি দ্রুত গতিসম্পন্ন ট্রেনটিকে 4 সেকেন্ড অতিক্রম করছে, তাই তো, 8 সেকেন্ড অতিক্রম করছে। তাহলে দেখতে পাচ্ছি এখানে যে কে অতিক্রম করছে আর কাকে অতিক্রম করছে, এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। দ্রুত গতিসম্পন্ন ট্রেনকে অতিক্রম করছে, কে অতিক্রম করছে না একজন ব্যক্তি যে ধীর গতিসম্পন্ন ট্রেনে বসে আছে, তাই তো। তাহলে মনে রাখতে হবে যে ব্যক্তিটি যখন অতিক্রম করছে তার মানে সেই দ্রুতগতিসম্পন্ন ট্রেনটি দৈর্ঘ্য অতিক্রম করবে, যেটি আমরা নির্ণয় করতে বলেছে। ধরলাম এই দৈর্ঘ্য হচ্ছে কি না, দৈর্ঘ্য ধরলাম এন ধরলাম সাপোজ। ঠিক আছে, এবার এই যে দৈর্ঘ্য এন অতিক্রম করবে এই ব্যক্তিটি, সে কোন স্পিডে অতিক্রম করবে, অবশ্যই রিলেটিভ স্পিডে, কারণ কি এখানে দুজনেই ধাবমান। এবার যেটা ধীরগতিসম্পন্ন ট্রেন তার মধ্যে ব্যক্তি বসে আছে, তার মানে ব্যক্তির স্পিড কী হবে, ওই ধীরগতিসম্পন্ন ট্রেনটির যা স্পিড তাই, তার মানে 36 কিমি/ঘন্টা। আর অপোজিট দিক থেকে আসছিল দ্রুতগতিসম্পন্ন ট্রেনটি, তার স্পিড 45 কিমি/ঘন্টা। তাহলে রিলেটিভ স্পিড কী হবে না, এদের যোগফল, তাহলে 36 + 45 দ্যাট ইজ 81। খেয়াল রাখতে হবে এখানে কী আছে না, কিলোমিটার/ঘন্টা আছে, তাহলে একে মিটার/সেকেন্ড করে নাও, তাহলে 5/18 দিয়ে গুণ করে দাও, ব্যাস। আর এটাই বলা আছে এখানে সেকেন্ডে, দ্যাট ইজ হচ্ছে 8 সেকেন্ড। তাহলে এর ভ্যালু হচ্ছে কত 8। ব্যাস, কাটাকুটি করো, 9 2 18, এখানে 9 9 81, আর কাটাকুটি কিছু যাচ্ছে, 2 4 8, তাহলে 9 5 45 × 4 দ্যাট ইজ 180 হবে এই প্রশ্নের সঠিক সমাধান, অপশান ডি। চলে যাই কোশ্চেন নাম্বার 73-তে। কী বলা হয়েছে, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 ও 145। যদি একটি সংখ্যা 725 হয় তাহলে অপর সংখ্যা নির্ণয় করো। আমরা সবাই জানি যে দুটি সংখ্যার লসাগু আর গসাগুর গুণফল, লসাগু আর গসাগুর গুণফল সংখ্যা দুটোর গুণফলের সঙ্গে সমান। তাহলে লসাগু ইন্টু গসাগু বাই 1 নাম্বার করলেই অপর নাম্বারটি পাওয়া যাবে, ব্যাস, আর কিছু নয়।
কাটাকুটি যাচ্ছে অবশ্যই 145, এখানে দেখতে পাচ্ছি 725, 5বার পুরোপুরি যাচ্ছে একদম। আর এখানে কাটাকুটি করে নাও, 21 মানে 5 4 20, 5 3 15, 5 5 25, 435। অপশান সি হবে প্রশ্নের সঠিক সমাধান। এবার দেখতে পাচ্ছি নেক্সট প্রশ্ন কোনটা না, কোশ্চেন নাম্বার 77 বলছে 44 জন ছাত্র বিশিষ্ট একটি শ্রেণীতে সমস্ত ছাত্ররা দাবা এবং ব্যাডমিন্টন খেলার একটি অথবা দুটিতেই অংশগ্রহণ করেছে। খুব ভালো করা। তাহলে 45 জন হচ্ছে টোটাল স্টুডেন্ট, তার মধ্যে 11 জন ছাত্র দুটি খেলাতেই অংশগ্রহণ করছে। তাহলে আমি এখানে ভেন ডায়াগ্রাম দ্বারা এই প্রশ্নের সমাধান করতে খুব সহজ হবে। তাহলে এই ভেন ডায়াগ্রামের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এই যে প্রথম সার্কেল, এটা ধরলাম যারা দাবা খেলছে, যারা চেস খেলছে তাদের রিপ্রেজেন্ট করছে, আর এরা ব্যাডমিন্টন যারা খেলছে তাদের রিপ্রেজেন্ট করছে। আর এই পোর্শনে যারা বসে তারা হচ্ছে কি, তারা চেসও খেলে আবার ব্যাডমিন্টনও খেলে, উভয়ই খেলে। বলা হয়েছে 11 জন ছাত্র দুটি খেলাতেই অংশগ্রহণ করছে, তার মানে এখানে আছে 11 জন। বলছে 17 জন ছাত্র কেবলমাত্র দাবা খেলায় অংশগ্রহণ করছে, তাহলে চেস খেলছে কতজন? 17 জন কেবলমাত্র। তাহলে কেবলমাত্র মানে আমি বলতে পারি এইটুকু অংশ বলো, এইটুকু অংশ। তাহলে এইটুকু অংশগুলো বসেছে কতজন? 17 জন। তাহলে 17 প্লাস 11, তার মানে 28 জন আমার টোটাল চলে গেল কোথায় না, এই পুরো সার্কেলটায়। এবার বাকি যে অংশটা পড়ে আছে, বাকি যে অংশটা, সেই অংশটাই হচ্ছে শুধু ব্যাডমিন্টন খেলায় যারা অংশগ্রহণ করেছে তারা বসে আছে। তাহলে 17 আর 11 28 হয়ে গেল। তাহলে বাকি কত পড়ে আছে আমার? টোটাল লোক সংখ্যা কত? 45। তাহলে 45 মাইনাস 88 হবে শুধু যারা ব্যাডমিন্টন খেলায়। মোট কতজন ছাত্র ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করেছে সেটা নির্ণয় করতে হবে। তাহলে 45 মাইনাস 28 করলে কত হয়? 45 মাইনাস 28 করলে হচ্ছে 17। এবার নির্ণয় করতে বলেছে মোট কতজন ছাত্র ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করেছে। খুব ভালো করে বুঝতে হবে, হাউ মেনি টোটাল স্টুডেন্ট পার্টিসিপেট ইন ব্যাডমিন্টন। তাহলে 17 জন শুধু ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করেছে, আর এই 11 জনও তো ব্যাডমিন্টন খেলে। 17 প্লাস 11, দ্যাট ইজ 28 হবে এই প্রশ্নের সঠিক আনসার। অপশান সি মাথায় রাখবো কিন্তু এটা, ঠিক আছে? আর না হলে কি করতে পারতাম, আমরা দেখতে পাচ্ছি 17 জন, এই প্রশ্নটা এখানেও কমপ্লিট হয়ে যেত। শুধু 17 জন কী খেলে? শুধু 17 জন খেলছে আমার চেস। তাহলে 17 জনকে বাদ দিলে বাকি যে এই সার্কেলটা পড়ে আছে এই পুরোটাই হচ্ছে ব্যাডমিন্টন। তাহলে 45 মাইনাস 17, 45 মাইনাস 17 করলেও আনসার পাওয়া যেত, দ্যাট ইজ 28। জাস্ট এখান থেকেও আনসার পাওয়া যেত, আমাকে এতটা কাজ করতে হতো না। তাহলে অপশান সি হবে প্রশ্নের সঠিক সমাধান। কোশ্চেন নাম্বার 83। কোশ্চেন নাম্বার 83তে কী বলা হয়েছে না, একটি 250 মিটার লম্বা মালগাড়ি 33 কিমি/ঘন্টা বেগে ছুটছে। একটি যাত্রীবাহী ট্রেন একটি সমান্তরাল ট্র্যাকে একই অভিমুখে 60 কিমি/ঘন্টা বেগে পেছন থেকে ছুটে আসছে। খুব ভালো কথা। যাত্রীবাহী ট্রেনটি মালগাড়ি অবধি পৌঁছানোর পর সেটিকে অতিক্রম করতে কত সময় নেবে? তাহলে 250 মিটার লম্বা তো মালগাড়ির লেন্থ বলা হয়েছে, কিন্তু যাত্রীবাহী ট্রেনের কিন্তু লেন্থ এখানে বলা হয়নি, এবং সেটি ছাড়া কিন্তু এই প্রশ্নের সমাধান করা একদমই অসম্ভব। কিন্তু দেখতে পাচ্ছি এখানে ইংলিশে 250 মিটার লং গুডস ট্রেন ইজ রানিং ইন 33 কিমি/আওয়ার ইন এ প্যারালাল ট্র্যাক। এ 200 মিটার মেল ট্রেন ইজ রানিং ইন এ স্পিড অফ 60 কিমি/আওয়ার। তাহলে দেখো এখানে মেল ট্রেনের কিন্তু লেন্থ বলা হয়েছে, তাহলে এখানে ডেটা ঠিক দেওয়া হয়েছে, বাট এখানে রং দেওয়া হয়েছে। তাহলে যারা এই প্রশ্নটি অ্যাটেম্প করবে তারা কিন্তু এর নাম্বার পাবে, এবং যারা অ্যাটেম্প করবেও না তাদেরও নাম্বার দেওয়া উচিত। এবার দেখো প্রশ্নটি সলভ কী করে করবো। দেখতে পাচ্ছি যে গুডস ট্রেনটি আগে আছে, পেছন দিক থেকে আসছে কে না, মেল ট্রেন। ঠিক আছে, বলা হচ্ছে যে হাউ মাচ টাইম দ্য মেল ট্রেন টেক টু ক্রস দ্য গুডস ট্রেন আফটার ইট রিচেস টু দ্য গুডস ট্রেন। তার মানে কি, গুডস ট্রেনটি ধরো এই জায়গায় আছে, ঠিক আছে। এবার এর পেছন দিকে যখন মেল ট্রেনটি এই জায়গায় আসবে, এই পজিশানে আসবে, তারপর থেকে ক্রস করা শুরু করবে। তাহলে ক্রস করতে কত সময় লাগবে, মানে কখন মেল ট্রেনটি এই পজিশানে আসবে সেটি আমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে এই সময়ে, এই যে সময়টা আমার নির্ণয় করতে হবে, সেই সময়ে মেল ট্রেনটি কতটা পথ অতিক্রম করবে না, নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে প্লাস গুডস ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে 250 প্লাস 200, 450 কিলোমিটার পথ অতিক্রম করবে, 450 মিটার পথ অতিক্রম করবে। আর কত স্পিড অতিক্রম করবে না, রিলেটিভ স্পিড অতিক্রম করবে। এরা একই দিকে যাচ্ছে, তার মানে এদের ডিফারেন্স অফ স্পিডই হবে রিলেটিভ স্পিড। তাহলে 60 আর 33 ডিফারেন্স কত? 27। বাট এটি কিলোমিটার/আওয়ার আছে, মিটার/সেকেন্ড ট্রান্সফার করে নাও। মিটার/সেকেন্ডে করলে 5-এর 18 দিয়ে গুণ করবো, তাহলে নিচে 5 ওপরে 18, ব্যাস 9 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 9-2 18, 9-3 27, 3 এখানে 150 আর 5 এখানে 30।
তাহলে 30 দুগুণে 60 সেকেন্ড, আর 60 সেকেন্ড মানে হচ্ছে 2 মিনিটস। অপশান এই হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 88-এ বলা হয়েছে 2 মিটার লম্বা একটি 22 মিটার লম্বা একটি সেতুকে 0.8 সেকেন্ড অতিক্রম করে, বাইকটির গতিবেগ নির্ণয় করো। তাহলে যখন একটি বাইকের লেন্থ বলা হয়েছে তখন সে নিজের দৈর্ঘ্য তো অতিক্রম করবেই, প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে 2 + 22 দ্যাট ইজ 24 মিটার তাকে অতিক্রম করতে হবে। কত সময়? না 0.8 সেকেন্ডে। তাহলে 0.8 থেকে পয়েন্ট ওঠাতে গেলে আমাকে উপরে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাই হচ্ছে বাইকটির গতিবেগ, কিন্তু এটা মিটার পার সেকেন্ডে আসবে, আমার কিলোমিটার পার ঘন্টায় আনতে হবে। তার মানে কি 18 5 দিয়ে গুণ করে নাও, বেশ গল্প শেষ। দেখতে পাচ্ছি এখানে 4কে দিয়ে 8 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 8 3 24, তাই তো 5 2 10, ব্যাস 3 2 6, 18 6 হচ্ছে 108 কিলোমিটার পার আওয়ার। অপশান বি হবে এই প্রশ্নের সঠিক আনসার। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 93, বলছে 4 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট ও 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। বেলা 12টায় ঘন্টাগুলো একসঙ্গে বাজার পর আবার কখন একসাথে বাজবে, তাই তো? তাহলে 4 ঘন্টা কত মিনিট অন্তর অন্তর বাজে? 45 মিনিট। 45 মিনিটকে যদি ঘন্টায় ট্রান্সফার করি কী বলবো? না 45/60। তাহলে 15 3 45, 15 4 60, 3 4। 1 ঘন্টা মানে আমরা তাকে বলতে পারি 1/1, তাই তো? 1 ঘন্টা 15 মিনিট মানে 15 মিনিটকে যদি ঘন্টা ট্রান্সফার করে দিলে 15/60 মানে 1 পূর্ণ 1 4 মানে 5 4। আর 1 ঘন্টা 30 মিনিট মানে 1 পূর্ণ 1 2 মানে হচ্ছে 3 2। তাহলে এই হচ্ছে 4টি ভগ্নাংশ। এবার এদের এলসিএমই হচ্ছে, এদের এগুলো কী বেরোলো? না কত সময় অন্তর অন্তর এরা বাজছে, ঠিক আছে? আবার একসঙ্গে কোন সময় বাজবে? না ঠিক এই সময়গুলোর এলসিএমই হবে সেই সময় যতটা সময় পর তারা আবার একসঙ্গে বাজবে, তাই এলসিএম নির্ণয় করব। এবার দেখো ভগ্নাংশে এলসিএম নির্ণয় করার ফর্মুলা কি? না লবের এলসিএম হরের এইচসিএফ। তাহলে লব কী কী আছে? 3 1 5 3 মানে 3 5 15। তাহলে এলসিএম কী হবে? 15। আর এইচসিএফ কী হবে? হরের 4 1 4 2 মানে এইচসিএফ হবে কত? 1। তাহলে আলটিমেট এদের এলসিএম কত বেরোলো গো? না 15/1 দ্যাট ইজ 15 আওয়ার্স। তাহলে 15 ঘন্টা পর তারা আবার একসঙ্গে বাজবে। বেলা 12টায় বেজেছিল, বেলা 12টায় বাজার পর আরও 12 ঘন্টা হলে মানে রাত 12টা, তারপরে আরও 3 ঘন্টা মানে ভোর 3টে মানে 3 AM তারা আবার একসঙ্গে বাজবে। নেক্সট কোশ্চেন চলে আসি, কোশ্চেন নাম্বার 97, বলছে 1 থেকে 70-এর মধ্যে শতকরা কতগুলো সংখ্যার এককের ঘরের অঙ্ক 1 অথবা 9? খুব ভালো কথা। দেখো 1 থেকে 9-এর মধ্যে, 1 থেকে 9-এর মধ্যে এককের ঘরে, এই যে রেঞ্জ 1 থেকে 9-এর মধ্যে যতগুলো সংখ্যা আছে তার মধ্যে এককের ঘরের সংখ্যা 1 এবং 9 সেটি হচ্ছে 1 এবং 9-এর মধ্যেই দেখতে পাবো, মানে দুটি সংখ্যা। সিমিলারলি 10কে যদি আমরা বাদ দিই, 10-এর এককের ঘরের সংখ্যা 10 20 30 40, এগুলো এককের ঘরের সংখ্যা কি? 0, তাই তো? তাহলে এগুলোকে যদি বাদ দিই তাহলে আমি বলবো এর পরের রেঞ্জ হচ্ছে 11 থেকে 19, ঠিক আছে? এই 9টার সংখ্যার মধ্যে আমি দেখতে পাচ্ছি কত কোন কোন সংখ্যা এককের ঘরে 1 আর 9 আছে? তুমি বলবে 11 আর 19-এর মধ্যেই। তাহলে এখানেও দুটি সংখ্যা আছে, এই রেঞ্জেও দুটি সংখ্যা আছে। তারপর আমরা দেখি যদি 21 থেকে কত? না 29, এখানেও দেখবো আমরা কতগুলো সংখ্যা, দুটো সংখ্যা আছে। তাহলে এরকমভাবে কতগুলো আমরা সংখ্যা পাবো? তাহলে আমরা প্রত্যেকটা যে রেঞ্জ দেখতে পাচ্ছি 1 থেকে 70-এর মধ্যে টোটাল 70টা সংখ্যা আছে। আর এই 70টা সংখ্যার 1 থেকে 9, 11 থেকে 19 এই প্রত্যেকটা রেঞ্জে দুটো করে, তাহলে টোটাল 7টা এরকম কী পাবো? না গ্রুপ পাবো। আর এই 7টা গ্রুপের প্রত্যেকটা দুটো করে মানে টোটাল 14টা এমন সংখ্যা থাকবে যার মধ্যে এককের ঘরের সংখ্যা 1 এবং 9 হবে। তাহলে 70টি সংখ্যার মধ্যে 14টা সংখ্যা এরকম পাচ্ছি, তার মানে 14/70 বা 14/70 দ্যাট ইজ 1/5 অ্যান্ড দ্যাট ইজ 20% হয়ে যাবে আমার কি পার্সেন্টেজ বা শতকরা। যতগুলো সংখ্যা না কত শতকরা 20% সংখ্যা যাদের এককের ঘরে 1 এবং 9, 1 অথবা 9 আছে। নেক্সট কোশ্চেন 98, 10 জন কর্মী একটি কাজ 20 দিনে করতে পারে। খুব ভালো কথা। 10 জন কর্মী যদি 20 দিনে করে তো টোটাল কাজ কত? তুমি বলবে 10 × 20, 10 × 20 মানে 200 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক, ঠিক আছে? এবার কি বলা হলো? না 10 দিন পরে 50% কর্মী ছেড়ে যায়। তাহলে 10 দিন তো কাজ হয়েছে, তাহলে 10 দিনে কত ইউনিট কাজ হয়েছে? 10 দিন কতজন কাজ করেছে? 10 জন কর্মী কাজ করেছে, তাহলে 10 × 10 মানে 100 ইউনিট কাজ অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? এরপরে 50% লোক চলে গেছে, তার মানে এখন 5 জন লোক পড়ে আছে। 10 জন ছিল, 50% চলে গেছে, মানে 5 জন চলে গেছে, পড়ে আছে 5 জন। এবার এরা কদিন কাজ করবে আমি জানি না, তো
তো ধরলাম এটা n দিন কাজ করবে। তাহলে টোটাল যে কাজটা এখন হবে সেটা হচ্ছে কত ইউনিট, না 200 ইউনিটের সঙ্গে সমান। তাহলে আলটিমেট 5 ইন্টু n ইজ ইকাল টু কত, 200 মাইনাস 100 দ্যাট ইজ 100। তাহলে n ইজ ইকাল টু কত, না n ইজ ইকাল টু হচ্ছে 20। তার মানে কাজটি শেষ করতে আর কদিন সময় লাগবে, না আরও 20 দিন এক্সট্রা সময় লাগবে। তখন অপশান ই হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। তাহলে যদি আমাকে বলতো যে টোটাল কতদিন সময় লাগে, তাহলে টোটাল লাগতো কি, না 10 দিন আগে কাজ হয়েছে প্লাস 20 দিন, 30 দিন। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 99, এ গট টুয়াইস অ্যাজ মেনি মার্কস ইন সায়েন্স অ্যাজ ইন ইংলিশ। তাহলে এই ইংরেজিতে যত নম্বর পেয়েছে, বিজ্ঞানে তার দ্বিগুণ নম্বর পেয়েছে। ঠিক আছে। তাহলে ইংরেজিতে যদি সে n নাম্বার পেয়ে থাকে, তাহলে সায়েন্সে সে পেয়েছে 2n নাম্বার। তার ইংরেজি, বিজ্ঞান আর অঙ্কে মোট নাম্বার হয়েছে 180। যদি ইংরেজি ও অঙ্কে প্রাপ্ত নম্বরের অনুপাত 2:3 থাকে, আছে এখানে বলেই দিয়েছে। তাহলে ইংলিশ এবং ম্যাথসে প্রাপ্ত নম্বরের অনুপাত বলা হয়েছে 2:3। ঠিক আছে। তার মানে ইংলিশে প্রাপ্ত নম্বর যদি 2 হয়, তাহলে সায়েন্সে প্রাপ্ত নম্বর কত হবে গো? তার মানে ইংলিশে প্রাপ্ত নম্বর অলরেডি 2 বলেই দিয়েছে, তাহলে সায়েন্সে প্রাপ্ত নম্বর কত, 4। এবার কী বলা হয়েছে, না তবে বিজ্ঞানের প্রাপ্ত নম্বর কত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশ, সায়েন্স এবং ম্যাথস এদের প্রাপ্ত নম্বর অনুপাত পেয়ে গেলাম, না 2:4:3। আমায় বলা হয়েছে টোটাল নাম্বার কত, না 100। তাহলে 4 আর 3 7 আর 2 9, 9-এর ভ্যালু কত বলা হয়েছে, 100। তাহলে কত গুণ, 20 গুণ। আমার নির্ণয় করতে হবে বিজ্ঞান প্রাপ্ত নাম্বার। তাহলে বিজ্ঞানের প্রাপ্ত নাম্বার কত, 4। তাহলে 20 ইন্টু 4 করলে কত হবে, 80 হবে। অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। তাহলে এরপরে আর কি কোনো প্রশ্ন আছে, না এটাই ছিল লাস্ট প্রশ্ন আমাদের সিরিজ 3-এর। তাহলে আশা করি তোমরা প্রত্যেকটি প্রশ্নের আনসার বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে, যদি কোনো সলিউশন নিয়ে কোনো অসুবিধা থাকে, বুঝতে কোনো অসুবিধা, বা আমি কোথাও কোনো মিস্টেক করে থাকি, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে। তো এখানেই শেষ করলাম এই সেশন। এর পরের সেশনে আমরা সেট 4 নিয়ে আলোচনা করব।